বাংলাদেশে ইউনূস সরকারের শাসনামল থেকেই ইউনূস সরকারের ভেতরকার অনিয়ম এবং দুর্নীতি তদন্ত এবং এর বিচারের একটা দাবি বিভিন্ন পক্ষ থেকে ওঠা শুরু হয়েছিল। এরপর নির্বাচিত সরকার হিসেবে তারেক রহমান সরকার গঠিত হওয়ার পর এই দাবি আরো বেড়েছে, কিন্তু তারেক রহমান সরকার বিভিন্ন পক্ষের করা মামলাগুলো আদালতে টিকতে না দেওয়ার ফলে এটা একরকমের বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার আসলে ইউনূস সরকারের আমলের দুর্নীতি বা অবিচার অনিয়মের কোনো তদন্ত বা বিচার করবে না। কিন্তু সম্প্রতি সংসদে দাঁড়িয়ে বিএনপির প্রভাবশালী মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকারের আমলের সকল অনিয়মের বিচার হওয়া দরকার, অনুসন্ধান হওয়া দরকার, কারণ ইউনূস সরকারের অত্যন্ত মিত্র ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি এক প্রতিবেদন দিয়ে জানিয়েছে যে বাংলাদেশে ইউনূস সরকারের আমলে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে সেটা নজিরবিহীন। এ অবস্থায় বাংলাদেশে একটি প্রকাশনী থেকে দ্য ইউনূস ফাইলস আনমাস্কিং আ ফেক সেন্ট নামে এমন একটা বই প্রকাশিত হয়েছে যে বইয়ে ইউনূস সাহেবের একটা বিশ্ববিখ্যাত চরিত্রের পেছনে কি ষড়যন্ত্র আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই বইয়ের অন্যতম লেখক বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক গোয়েন্দা আমিনুল হক পলাশ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমিনুল হক পলাশ দীর্ঘ সময় ধরেই ইউনূসের এসব নানা রকম ষড়যন্ত্র এবং অর্থকড়ি বানানোর বিষয়ে তদন্ত এবং অনুসন্ধান করে আসছিলেন। আমিনুল হক পলাশ, আপনাকে স্বাগত জানাই। আমিনুল হক পলাশ, কি আছে আপনাদের বইয়ে? এই যে আনমাস্কিং আ ফেক সেইন্ট, মানে সারা পৃথিবী যাকে সাধু জানে আপনারা তার মুখও উন্মোচন করে দিয়েছেন এই বইয়ে বলে দাবি করে এরকম একটা শিরোনাম দিয়েছেন। ইউনূস ফাইলস বলছেন, মানে ইউনূসের কেলেঙ্কারির কি দলিল আপনারা হাজির করলেন যা আমরা জানি না? ধন্যবাদ আপু। আপনারা জানেন না বললে ভুল হবে, কারণ আপনার প্রোগ্রামেই তো আমি ইউনূসের দুর্নীতি নিয়ে কথা বলেছি। বাট আমাদের মূল উদ্দেশ্য যে জিনিসটা ছিল, দেখেন ইউনূস তো আসলে একটা মানে বাংলাদেশের একই সাথে বিশ্বের অনেকের কাছে এমন একটা চরিত্র ধারণ করে যে উনি গরিবের মেসিয়া, শান্তির দূত, এই ধরনের একটা বিষয়। বাট তার এই ফেক মুখোশটার আড়ালের সত্যটা কিন্তু বাংলাদেশের লিগ্যাল স্ট্রাকচারই প্রমাণিত হয়েছিল। হি ইজ এ কনভিক্টেড ক্রিমিনাল। তার শ্রম আদালতে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের দায়ে উনি সাজাপ্রাপ্ত হয়েছেন। আমাদের জননেত্রী শেখ হাসিনা একাধিকবার উনার দুর্নীতির কথা বলেছেন, মানুষজনকে সচেতন করার চেষ্টা করেছেন, এই পারসেপশন তো ছিল। তো তার ব্যাপারে কাজ করতে গিয়ে কিন্তু তার দুর্নীতি সংক্রান্ত অনেক বিষয় উঠে এসেছে, এবং এটা যে নতুন রিভেলেশন বা নতুন উঠে এসেছে তাই না। সেটা 2013 সালে বাংলাদেশ ব্যাংক থেকে এই ইউনূসের সকল প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে একটা কমিশন গঠন করা হয়েছিল, যে কমিশনে স্বয়ং ইউনূস তার বক্তব্য প্রদান করেছিল এবং সকলের বক্তব্য নিয়েই কিন্তু সেই রিপোর্টটা প্রকাশিত হয়েছিল। অর্থাৎ বিষয়গুলো সেখানে ছিল, এবং আপনারা মানুষজন বিশ্বাস করতো না, বা মানুষজন অনেক সময় এগুলোকে আপনার প্রতিহিংসা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ লাগাতো। কিন্তু 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে 19 মাসে এই ইউনূসের অপশাসনের সময়ে বাংলাদেশের যে অবস্থা উনি করেছেন তাতে অনেকেরই কিন্তু তার ব্যাপারে মোহ এবং বিভ্রান্তিটা কেটেছে। তো আমাদের এই বইয়ে আমরা মূলত তার হোল লাইফের, অর্থাৎ তার জীবনের বাঁকে বাঁকে যে এই সিগন্যাল গুলা ছিল, যে উনি একজন প্রচন্ড লেভেলের স্বার্থন্বেষী মানুষ, উনি একজন ক্ষমতালিপ্স মানুষ, উনি সুযোগ পাওয়া মাত্রই সেই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে নিজের সর্বোচ্চ স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেন, এবং উনার ইন্টেনশন ছিল কোনো না কোনো সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, গিয়ে তার হোল লাইফে যে গোষ্ঠীটা, যে ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপটা তার এই ফেক ইমেজটাকে ক্রিয়েট করতে হেল্প করেছে, তাদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া। সো এই জিনিসগুলো আসলে একটা মলাটের ভিতরে নিয়ে আসাটা দরকার ছিল। এই কারণেই আসলে এই বইটা লেখা। এখানে যে কথাগুলোই বলা হয়েছে সেগুলো সবগুলো ডকুমেন্ট বেসড, এবং ফর শিওর যে তার ইউনূস এবং তার প্রতিষ্ঠান সমূহের এত হিউজ পরিমাণ করাপশন আছে। তো স্পেসিফিক্যালি যে শুধুমাত্র করাপশনের ডকুমেন্ট দেওয়া হয়েছে তা না, রেদার দেন আমরা যে জিনিসটা জেনারেট করার চেষ্টা করেছি, যে ইউনূসের 24-এর 5ই আগস্ট পরবর্তী দুঃশাসনটা কোনো অ্যাক্সিডেন্টাল বা উনি একটা ফেইল্ড অ্যাডমিনিস্ট্রেটর এরকম না, হি ওয়াজ মিন টু বি ফেইল্ড। সে এই জায়গাটায় এসেছিলই বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করার উদ্দেশ্য নিয়ে, এবং সেটা সে করেছে। একই সাথে সে যে কাজগুলা, তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলেন, তার প্রতিষ্ঠানগুলোকে একের পর এক সুবিধা দেওয়া বলেন, এই চরিত্রগুলা
তার লাইফের বিভিন্ন সময়ে প্রিভিয়াস হিস্ট্রিতেও আমরা হচ্ছে ধাপে ধাপে দেখতে পেয়েছি, সেই ক্রোনোলজিটা এখানে তুলে আনা হয়েছে। মানে কিন্তু আপনারা বইটা ইংরেজিতে লিখেছেন, ইউনুস সাহেবকে নিয়ে তো বড় বড় বই মানে বহু বছর ধরে উনি লিখিয়েছেন, লেখা হয়েছে। মানে এসব বই কমিশন করা যায় সেটাও আমরা জানি। তো মানে মানে উনি যেই যে মানে দরিদ্রের ব্যাংকার, সেটাও তো উনি একটা বই দিয়েই প্রতিষ্ঠা করেছেন। Right. তো সেসবের পর এর মানে পাল্টা হিসেবে বাংলাদেশের একটা প্রকাশনী থেকে ইংরেজিতে বইটা লিখলেন। কেন মনে হলো যে ইংরেজিতে এটাকে মলাটবদ্ধ করা দরকার? এবং আসলে কি তাতে ইউনুস যে একজন ফেক সেইন্ট, তার সেই মানে সাধু থেকে উনি একজন ভুয়া সাধু, এই মানে ভাবমূর্তিতে কোনো পরিবর্তন আসবে বা এসেছে মানে দেশে বিদেশে? আপা আমার ব্যক্তিগত অবজারভেশন বলে উনার ওই ভাবমূর্তি কিন্তু ইতিমধ্যেই ক্ষুণ্ণ হয়েছে, হ্যাঁ, এবং উনি কি মানুষ তার রিয়াল ফেসটা বাংলাদেশের মানুষজন বুঝতে পেরেছে অনেকাংশে, এবং উনি যে কতটুকু ক্রুয়েল মেন্টালিটির লোক তার প্রমাণ কিন্তু উনি এখনো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। যেখানে 700-র বেশি সরকার হিসাবে শিশু মারা গিয়েছে হামের কারণে, তার ফেইল্ড অ্যাডমিনিস্ট্রেশনের কারণে, সেটা নিয়ে তাকে বা তার স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা একটা কথা বলতে দেখি নাই, কিন্তু উনি তার জন্মদিনে যে সামাজিক আপনার হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠা দিবস তৈরি করেছেন, সেখানে আমরা বিদেশিদের নিয়ে হচ্ছে রীতিমতো নৃত্য করতে দেখেছি। অর্থাৎ এই বাংলাদেশের মানুষের শোক, দুঃখ, কষ্ট এগুলা যে তাকে ন্যূনতম স্পর্শ করে না, এবং উনি যে তাকে নিয়ে ব্যস্ত থাকতে চান, তার ব্যক্তিগত সুবিধা করতে চান, এটা তো এখনো প্রমাণিত। তো প্রথম যে কোয়েশ্চনটা ছিল যে ইংলিশে কেন লেখা, এটা বেসিক্যালি দুইটা কারণ। তার ইমেজটা বাংলাদেশের আগে সে প্রতিষ্ঠা করেছে আসলে ইন্টারন্যাশনাল এরেনাতে, এবং যেহেতু বাংলাদেশে একটা পার্সপেক্টিভ আছে যে বিদেশ থেকে কেউ পুরস্কার পেলে, বিদেশের কেউ কোনো ধরনের কথা বললে সেটাকে হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রেই যাচাই বাছাই ছাড়াই আসলে এক ধরনের মান্যতা দেওয়ার অভ্যস্ততা আমাদের মাঝে আছে। সো ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও কিন্তু তার ইমেজটা অনেকাংশে ক্ষুণ্ণ হয়েছে। আমরা যে জিনিসটা জানতাম যে তার বিশ্বের সকল জায়গায় তার অনেক প্রভাব, অনেক বন্ধু বান্ধব, কিন্তু তার শাসন আমলে সে যতগুলা দেশে গিয়েছে সেখানে কিন্তু আমরা সে ধরনের রেসপন্স দেখতে পাই নাই। সো ওই ইন্টারন্যাশনাল অডিয়েন্স কেউ, যেহেতু এটা আমি বলছি যে ডকুমেন্ট বেসড, সেই ডকুমেন্ট গুলা আমার এই গল্পের এই স্টোরিটার সাথে রিপ্রেজেন্ট করা দরকার ছিল, সে কারণে ইংলিশে করা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ডকুমেন্টের একটা বড় অংশ কিন্তু ইংলিশে, মানে আমাদের কোর্টের প্রসিডিউরের ডকুমেন্ট বলেন বা তার বিভিন্ন বইয়ের যে রেফারেন্স আনা হয়েছে সেগুলোও যেহেতু ইংলিশের, সো এটা ইনিশিয়ালি ইংলিশে করাটাই আমাদের জন্য হচ্ছে ইজি মনে হয়েছে। এন্ড অবভিয়াসলি আমাদের ইচ্ছা আছে যে এটা একটা বাংলা ভার্সন নিয়ে আসা এবং শর্টলি। আর তাহলে হয়তো হচ্ছে আমার খুব জানার ইচ্ছা, আপনারা কি বের করলেন? মানে আমরা তো সাংবাদিকতা করছিলাম 1-11 সময়ও, একেবারে মানে তখন আমি বিবিসিতে কাজ করি, মানে সাংবাদিকতাই করি। কাজেই আমাদের তো মনে আছে যে কিভাবে উনি নোবেল প্রাইজ পাওয়ার 5 মাসের মধ্যে বাংলাদেশ উদ্ধার করতে চলে এলেন, নোবেল প্রাইজ পেয়ে প্রথম চট্টগ্রামে গেলেন, গিয়ে বললেন চট্টগ্রাম বন্দরকে নাকি একেবারে মানে বদলে দিতে হবে, চট্টগ্রাম বন্দরই হবে বাংলাদেশের, চট্টগ্রাম বন্দরই হবে বাংলাদেশের সকল মানে উন্নয়নের চাবিকাঠি নাকি। মানে তখনই বোঝা গেল যে নোবেল শান্তি পাওয়া ইউনুস সাহেব বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দিকে চোখ দিয়েছেন। 1-11 ঘটলো, তিনি চলে এলেন। তার কয়েকদিনের মধ্যেই জানুয়ারির শেষ দিকে এসে ঘোষণা দিয়ে দিলেন তিনি রাজনৈতিক দল গঠন করবেন এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদেরকে না নির্বাচনেও অংশ নিতে দেওয়া উচিত না এবং শাস্তির মুখোমুখি করা উচিত। মানে উনার চেষ্টাটা দীর্ঘ সময়ে, অবশেষে 2024-এর আগস্টে সেটা পূর্ণ হয়েছে। কিন্তু উনার এই ক্ষমতায় যাওয়ার ইচ্ছাটা কেন? আপনাদের গবেষণা বা আপনাদের বইয়ের নথিপত্রে কোনো মানে প্রমাণ পান? মানে কি শুধুই মানে দেশের সরকার প্রধান হবেন, না কি করতে চান উনি? না, এটা হচ্ছে আপনার কয়েকটা লেয়ার, এটা হচ্ছে আনসার দেওয়া সম্ভব। প্রথমত যে জিনিসটা যে আমাদের বই আসলে হচ্ছে আমরা এই ডট গুলাই কানেক্ট করার চেষ্টা করেছি, যে ডটটা আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে একটা বড় ডট হচ্ছে যে মানুষজন মনে করে যে উনিও কিন্তু বলার চেষ্টা করে আমি আসতে চাই না, আমাকে জোর করে নিয়ে আসছে, কখনো বলে আসিফ ফোন দিয়েছে, কখনো বলে নাহিদ ফোন দিয়েছে, এই ধরনের ভাষণ তো এক রকম শুনছি। তো উনি কিন্তু তার ক্ষমতায় আসার এই চর্চা বা ইন্টেনশনটা সবসময় ছিল। সেটা সে এরশাদের আমলেও কিন্তু একটা দল গঠন করার পরিকল্পনা করেছিল, মানে এরশাদের শাসন আমলে। হ্যাঁ, এরপরে হচ্ছে 96-এ যখন হচ্ছে আমাদের প্রথম কেয়ারটেকার গভর্নমেন্ট হয়, সেটা তখন তাকে উপদেষ্টা উনি ছিলেন। একটু ফাস্ট ফরওয়ার্ড করে আসি, বাংলাদেশে একটা পিসফুল ট্রানজিশন হয়েছিল 2001-এর সময়, তখন তার কোনো রোল নাই। আবার 6-7 সালে আমরা তার রোল দেখতে পাই।
সো এই ডটটা খুব ক্লিয়ারলি মেনশন করে যে বাংলাদেশে যখন প্রপার ডেমোক্রেটিক স্ট্রাকচার থাকে তখন আপনি ইউনুসকে কখনো পাবেন না। যখন একটা আপনার হচ্ছে নন ডেমোক্রেটিক স্ট্রাকচার বা মিলিটারি ব্যাকড সামথিং কোনো কিছু থাকে, তখনই তার রাজনৈতিক আপনার হচ্ছে ইন্টেনশনটা জাগে। সো এটাকে আসলে আমরা হচ্ছে রিসিপ্রোকালি ভাইস ভার্সাও চিন্তা করতে পারি যে বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময় যে সময়টাতে যে এই মিলিটারি ব্যাক স্ট্রাকচার এসেছে তার পিছনেও তার একটা রোল সবসময় ছিল। এবং এই বইয়ে কিন্তু আমাদের একটা বড় চ্যাপ্টারই আছে পলিটিক্যাল ওডিসি নাম দিয়ে, যেখানে ক্লিয়ারলি আমরা হচ্ছে প্রমাণ সহ দেখিয়েছি। প্রমাণগুলো কি উইকিলিক্সে কিন্তু এই সংক্রান্ত প্রচুর ডকুমেন্ট আছে যে 2006-7 সাল সময়ে যে উনাকে প্রধান উপদেষ্টার আপনার পদ দেওয়ার অফার করা হয়েছে, উনি সেটা নেয় নাই। বিষয়টা কিন্তু এত মানে সহজ ছিল না। উনি হয়তো ওইটা নেয় নাই, কিন্তু এর পরবর্তীতে উনি দল গঠন করতে চেয়েছে এবং কন্টিনিউয়াসলি তার যে দি দেন কেয়ারটেকার গভর্নমেন্ট তার উপর যে তার একটা কন্ট্রোল নিয়ন্ত্রণ, হ্যাঁ, ইভেন বাংলাদেশের মিডিয়া রিনাউন যে মিডিয়া হাউসগুলো তার প্রতি তার নিয়ন্ত্রণ, উনি বলে দিচ্ছে যে একে গ্রেফতার করা উচিত। উনি কোনো একটা মিটিং এ বলছে আমাদের রাজনীতি খুব খারাপ, এভাবে চলতে পারে না, তারপর দিন হচ্ছে রাজনীতিবিদরা অ্যারেস্ট হওয়া শুরু হয়েছে। উনি একটা প্রপোজড পলিটিক্যাল স্ট্রাকচারের পরিকল্পনা কিন্তু দিয়েছিলেন তখন। তো সেটা হচ্ছে আমরা এখানে আপনার হচ্ছে উল্লেখ করেছি। সো এই যে ক্ষমতার যাওয়ার ইচ্ছে, এটা নতুন না, এটা তার সবসময়ই তার মাঝে ছিল। এটা একটা পার্ট যেটা আমরা হচ্ছে এই ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টটা দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করেছি এবং আই এম প্রিটি কনফিডেন্ট যে আমরা করতে পেরেছি। আর 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে সুযোগ পাওয়া মাত্রই যে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা, এই জিনিসটাও তার লাইফে সবসময় ছিল। ওনার তো তার নিজের লাইফের গল্পেতে উনি তার নিজের বইয়ে লিখেছে যে ছোটবেলায় অন্যের পুরস্কার কিভাবে ঠিকানা পরিবর্তন করে নিজের নামে নিয়ে আসা যায়, এটা তার গল্পের বইয়ে তার স্টোরিতে লিখেছে এবং হি ইজ প্রাউড টু সে দ্যাট, যে আরেকজনের বই নিজে নিয়ে আসতে পারে, এটা তার হচ্ছে ক্রেডিট মনে হয়েছে। আপনি দেখেন 1996 সালে উনি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল, তখনই কিন্তু উনি আপনার গ্রামীণ কল্যাণ নামে একটা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের আন্ডারে গঠন করে ওই নোরার থেকে আসা 347 কোটি টাকার ফান্ড প্রথম সরিয়ে ফেলে। সো এটা কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে যখনই উনি আসলে ক্ষমতা পেয়েছে তখনই তার ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চিন্তাটা তার মাঝে ডিপলি তৈরি হয়েছে। এবং একই ধারাবাহিকতা কিন্তু আমরা 2024-এ 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি। আমরা দেখলাম যে তার কোর্টের রায়গুলা একের পর এক উইথড্র হয়ে গেল, তার ট্যাক্স গুলো হচ্ছে মওকুফ হয়ে গেল, তার প্রতিষ্ঠানের নামে একের পর এক হেন কোনো লাইসেন্স নাই যেটা তার প্রতিষ্ঠানের নামে নেওয়া হয় না। সো এটাও কিন্তু তার লাইফের মাঝে আমরা বিভিন্ন ঘটনাক্রমের মাঝে আমরা হচ্ছে দেখতে পাই। একই সাথে যে অন্যের ক্রেডিট নিজের করে নেওয়া, যেমন মাইক্রো ক্রেডিট তার কনসেপ্ট না, এটাকে নিজের তো শুধু করেই নাই, এটার উপর ভিত্তি করে একটা নোবেল বাগিয়ে নিলেন উনি। হ্যাঁ, এবং প্রতিনিয়তই ধরেন হচ্ছে উনার যে এই 5 আগস্ট পরবর্তী সময়ে এখানেও কিন্তু অন্যের কাজ বিভিন্ন দেশে গিয়েছে, উনি ওই চুক্তিগুলাই করেছে যেগুলো আওয়ামী লীগ সরকারের আমলে করার চুক্তি, সেগুলাকে আবার নতুন করে করেছে। কিছু কিছু কর্মযোগ্য তার 19 মাসে তো বাংলাদেশে একটা ন্যূনতম কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় না, কিন্তু আগের কাজগুলো সে উদ্বোধন করতে গিয়েছে। অর্থাৎ তার অন্যের ক্রেডিট নিজের করে নেওয়ার যে একটা মানে অদম্য আগ্রহ, এটা হচ্ছে আমরা বই এই ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টের মাঝে দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি যে জিনিসটা আমরা দিয়েছি সেটা হচ্ছে যে তার যে গ্রামীণ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে কি কি ধরনের দুর্নীতি আছে, কি কি ধরনের অনিয়ম আছে, এই অনিয়মের লেয়ারটা কিরকম ছিল, সেই সংক্রান্ত হচ্ছে ডকুমেন্ট হচ্ছে আমরা এখানে হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি। উনাকে তৈরি করলো কারা? মানে পশ্চিম তো এরকম নানা জনকে তৈরি করে, কিন্তু ইউনুস সাহেবের পেছনে তো একটা দীর্ঘ সময়ের বিনিয়োগ আমরা দেখতে পাই। এমনকি পশ্চিমেও তো এই ধরনের লেখালেখি দলিলপত্র তৈরি হয়েছে যে এই শান্তি পুরস্কার পাবার জন্য এক একজনকে কিভাবে তৈরি করা হয়। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তৈরি করা হলো কি উদ্দেশ্যে? মানে উনি শুধু নিজের স্বার্থ রক্ষা করবেন বলে তো উনারকে ক্ষমতায় পাঠানো হয় নাই, সেটা কি জানা গেল? না দেখেন, আমরা কিন্তু উনার যদি ডিরেক্ট কমিউনিকেশন দেখেন যে হিলারি ক্লিন্টনের সাথে তার ডিরেক্ট কমিউনিকেশন ছিল, একাধিক ডিরেক্ট কমিউনিকেশনের ফাইল কিন্তু উইকিলিক্সে এসেছে, সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়েছি। এবং লিটারেরি এই ধরনের কমিউনিকেশন আছে যে ধরেন হিলারির রেসপন্স এরকম যে উনি কাইন্ড অফ বিরক্ত হয়ে যাচ্ছে তার রেসপন্স পেতে পেতে, যে এত বেশি তাকে পোক করা হচ্ছে। হিলারি তার একজন এইডকে আপনার হচ্ছে পার্মানেন্টলি এঙ্গেজ করে দিয়েছে, যে যখন তাকে গ্রামীণ ব্যাংক থেকে মানে বয়সজনিত কারণে তাকে নিয়মতান্ত্রিক ভাবে সরে যাওয়ার কথা, কিন্তু এটাকে উনি আদালতে নিয়ে গেলেন। তো এই জিনিসটাকে সেটেল করার জন্য উনি একাধিকবার কমিউনিকেশন করেছেন। এটা সো ওইখানে একটা ইন্ডিকেশন ছিল। আর বাকি ইন্ডিকেশন এবং হিলারি ক্লিনটন তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, রাইট, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তখন এটা ছিল। প্লাস যে জিনিসটা হচ্ছে এটা ভাইস ভার্সা। আমি আপনার আগের পর্বে আমরা বলেছিলাম যে গ্রামীণ এম্পায়ারের মাধ্যমে যে সম্পদটা আসলে গ্রামীণ ব্যাংকের হওয়ার কথা ছিল, উনি অ্যাটলিস্ট 30,000 কোটি টাকার প্রপার্টি মালিক এবং যে সম্পদটা তিনি যেখানে খুশি খরচ করতে পারেন। তো বাকি যে জিনিসগুলো আছে সেটা ধরেন ভাইস ভার্সা, একজন আরেকজনকে সাপোর্ট দেওয়া। দেখেন আমরা তার নামে দেখেছি যে ওয়াশিংটন পোস্টে ফুল পেজ
ফার্স্ট পেজ হায়ার করে আপনার দিতে, যেটা হচ্ছে কয়েক হান্ড্রেড আপনার $1000 হচ্ছে প্রয়োজন হয়। সো ওনার যেহেতু এই ফাইন্যান্সিয়াল বেনিফিটটা ছিল, উনি এটা ভাইস ভার্সা ওয়েতে উনি কাউকে দিয়েছেন এবং তাদের তরফ থেকে উনিও পেয়েছেন। আপনার উনিও কিন্তু প্রচুর চিঠি ইস্যু করে, হ্যাঁ, বিভিন্ন জনের নামে। শুধুমাত্র বাংলাদেশ সংক্রান্ত কোনো ইস্যুতে উনি কোনো ধরনের হচ্ছে কোনো চিঠি বা কোনো কনসার্ন প্রকাশ করে না, যখন না সে নিজে সুবিধা লাভ করবে ওইটা ছাড়া। আর বাকি সময় ওইটা আসলে হচ্ছে ভাইস ভার্সা ভাবে হচ্ছে ওই বেনিফিটটা বিভিন্ন স্ট্রাকচারের কাছ থেকে সে নিয়েছে। বইটার কিরকম রেসপন্স পাচ্ছেন? মানে পাঠক কি আসলে ইউনূসের দুর্নীতি, ইউনূসের মানে ষড়যন্ত্র এসব সম্পর্কে জানতে আগ্রহী? এবং মানে বাংলাদেশে তো আমরা বলি যে মানুষ বেশি দিন কিছু মনে রাখে না, তো ইউনূসের বিষয়ে সেই আগ্রহটা আছে কিনা? আর আপনাদের তথ্য কি বলে? ইউনূসের ষড়যন্ত্র ফুরিয়ে গেছে, মানে ইউনূস সাহেবের আর ক্ষমতার চেয়ারের দিকে চোখ নাই? আবার তো অনেকে বলেন উনি রাষ্ট্রপতি হতে চান, উনি সরকারের কোনো পালাবদল ঘটে গেলে আবারও প্রধান হয়ে বসতে পারেন। এমনকি কিছুদিন আগে আমার মনে হচ্ছিল যে এনসিপি তো ওনারই রাজনৈতিক দল, কাজে উনি তো একজন রাজনৈতিক নেতাই বটে। দেখেন আপু, যে সোফার রেসপন্স খুবই ভালো, এবং এট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখেছেন যে মানে রীতিমতো হচ্ছে পাবলিশার এবং হচ্ছে অথরদের কল্লা চাওয়া হচ্ছে ইউনুস, মানে যারা এই কি বলে ইউনুসের যারা অনুসারী আছে তাদের তরফ থেকে। সো এটা রেসপন্স ভালো, এবং আমাদের ফার্স্ট এডিশন অলরেডি শেষ, এবং খুব দ্রুত হয়তো হচ্ছে আমরা সেকেন্ড এডিশনের দিকে যাব, এবং একই সাথে হচ্ছে অ্যামাজন হয়তো শর্টলি অ্যাভেলেবল হবে। এটা গেল একটা দিক। সো রেসপন্স নিয়ে আমি অবভিয়াসলি হ্যাপি, কারণ মানুষজনের ওই জানার আগ্রহটা আছে, যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, এবং অবভিয়াসলি বাংলা অনুবাদটা আসলে আরো বেশি অ্যাক্সেসেবল হবে, অনেকে বাংলা অনুবাদের জন্য আমাদেরকে বলছেন। এটা গেল একটা দিক। দ্বিতীয় বিষয় যে জিনিসটা, যে আপনারা দেখেন এই বইটাতে বেসিক্যালি কিন্তু জিনিসটা বললেন আপনি, যে আমরা তো অত দ্রুত অল্প সময় ভুলে যাই, এবং এটা মজা করে বলা হয় যে আমরা গোল্ডফিশ মেমোরির বাঙালি। সো মানুষজন যেন ভুলে না যায় এজ এ হোল ইউনুসের একটা মানে ইউনুস সম্পর্কে ভিন্নভাবে ভাবা যেতে পারে উইথ ডকুমেন্ট। এই কারণেই কিন্তু আসলে বইটা করা। ইউনুস ক্ষমতায় আসার আরেকটা বড় কারণ ছিল যে তার ব্যাপারে যেসব লিগাল স্ট্রাকচারে যে মামলাগুলো ছিল, এবং আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তার লেবার কোর্টের মামলা যেটা রায় হয়েছে, দুদকের যে মামলাগুলো ছিল, এতে পৃথিবীর যে কোনো কোর্ট অফ দ্য লতে উনি কনভিক্টেড হবেন। সো উনার একটা বড় চেষ্টা ছিল হচ্ছে ওই ডকুমেন্টগুলো নষ্ট করা। সো সে কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে থাকা তার প্রতিষ্ঠান সংক্রান্ত ডকুমেন্ট নষ্ট করেছে, ডেস্ট্রয় করেছে, এবং একই সাথে তার প্রতিষ্ঠানের যে লিগাল স্ট্রাকচার, আইনি পরিবর্তন এনে প্রতিষ্ঠানের কাঠামো চেঞ্জ করে সেটাকে হচ্ছে লিগালাইজ করার চেষ্টা করেছে। সো এই জিনিসগুলোকে আসলে হচ্ছে একটা স্ট্রাকচারে রাখা দরকার ছিল। এই কারণে হচ্ছে আমরা আসলে এই বইটা করেছি। এখানে কোনো ধরনের হচ্ছে পার্সোনাল আপনার হচ্ছে ইনফরমেশন দেওয়া হয় না। এটা আমি এই কারণে বললাম যে ধরেন আমার কাছে ইউনুসের আপনার তার লাইফের ধরেন 86 সাল থেকে এখন পর্যন্ত সকল টেক্সট ফাইল আছে। আমি কিন্তু কোনো টেক্সট ফাইল এখানে হচ্ছে রিভিল করি না, এবং প্রত্যেকটা টেক্সট ফাইলে প্রচুর ধরনের ডিসক্রিপেন্সি আছে। কারণটা হচ্ছে যে বাংলাদেশের টেক্সট ফাইল ইটসেলফ একটা হচ্ছে কোয়েশ্চেনেবল বিষয়। আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বাৎসরিক ইনকাম 6.5 লাখ টাকা, উনি হলফনামা এটা ঘোষণা করেছেন, তার ট্যাক্স ফাইলে সেটা আছে। সো এই কারণে কিন্তু আমি সেটা উল্লেখ করি নাই। আমি ধরেন তার সকল বিদেশ সফর 2010 থেকে 23 পর্যন্ত প্রায় 170টা বিদেশ সফর আছে, সেই সংক্রান্ত কোনো ডকুমেন্ট বা পার্সোনাল ইনফরমেশন রিভিল করি নাই। আমি এজ এ হোল ইউনুস আসলে যে তার হোল লাইফে একটা ফেক মাস্ক নিয়ে ছিল, এবং তার আলটিমেট লক্ষ্য হচ্ছে এই একটা চূড়ান্ত ক্ষমতায় গিয়ে যারা দীর্ঘদিন তার সুবিধা দিয়েছে তাদেরকে পেব্যাক করা, এই জিনিসটা এস্টাবলিশ করতে চেষ্টা করেছে। আর আপনি লাস্ট যে কোয়েশ্চনটা করলেন যে ইউনুসের এই ইচ্ছা আছে কিনা, ইউনুসের অবভিয়াসলি এই ইচ্ছা আছে। একই সাথে আমার বই লেখার অন্যতম একটা বড় কারণ হচ্ছে আরো প্রচুর ইউনুস তৈরির প্রক্রিয়া চলমান। অর্থাৎ এই একইভাবে প্রচুর মানুষজনকে এরকম আপলিফট করে ফরেন আপনার হচ্ছে প্রচারণা, তাদের বিদেশি পুরস্কার, এগুলা দিয়ে কিন্তু আরো ইউনুস তৈরির প্রক্রিয়া চলমান, এবং এই ইউনুস একটা হচ্ছে বিরাজনীতিকরণ আনডেমোক্রেটিক স্ট্রাকচারের একটা হচ্ছে সিম্বল। সো আরো একটা ইউনুস বাংলাদেশের যে ক্ষতি করে গিয়েছে সেটা আমরা আগামী কতদিনে রিকভার করতে পারবো উই নেভার নো। কিন্তু আরো যদি যে প্রক্রিয়া এখন চলমান আছে আরো নতুন নতুন ইউনুস তৈরির, এবং একজন ইউনুস থাকা অবস্থায়, তাইলে আর কোন ইউনুসের পাপের ভার আসলে বাংলাদেশ বহন করতে পারবে না। তো এই কারণেই এরকম ইউনুস যেন আর তৈরি হইতে না পারে, এবং যাদের জীবনে এই ধরনের কোয়েশ্চন মার্ক গুলো আছে, যারা ইউনুসের থ্রু আউট হোল লাইফে আছে, যেগুলো পয়েন্ট আউট করানো সত্ত্বেও অনেকে বিশ্বাস করে নাই, এই বইটা পড়ে অন্তত যে কোনো ব্যক্তির ব্যাপারে আপনার নির্মোহভাবে মানুষজন একটু ভাবতে চিন্তা করবে। যাদেরকে আমরা যে ফেসটা দেখি, যাদের ইন্টারন্যাশনাল ধরেন একটা অ্যাপিয়ারেন্স দেখে আমরা যাদেরকে অনেক বড় মনে করার চেষ্টা করি, আমার আশা থাকবে যে এই বইটা পড়ার পরে প্রত্যেক ব্যক্তিকে আপনারা কোয়েশ্চেন করবেন তার অ্যাক্ট অনুসারে, কি কোন পুরস্কার পেলো, বিদেশি পত্রিকায় কি লিখলো সেটা না দেখে না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা দিয়ে এখানেই শেষ করি আসলে।